রোহিত, সুনীল, শ্বেতা আর রাহুল, 4 বন্ধু দিনের শেষে শিমলির পথে রওনা দিয়েছিল। অনেকদিন ধরেই তারা শহরের যান্ত্রিক জীবন থেকে দূরে প্রকৃতির মাঝে কিছুটা শান্তি খুঁজছিল। রোহিত এমন একজন যাকে অ্যাডভেঞ্চার ছাড়া শান্তি বলে কিছু বোঝায় না। তাই বন্ধুরা মিলে ঠিক করল, এবার পাহাড়ের কোণে থাকা সেই পুরনো পরিত্যক্ত নীলমণি বাংলোতে তারা যাবে। রোহিত আগে থেকেই বাংলোর সম্পর্কে শোনা গল্পগুলো জানত, যেগুলো তার অ্যাডভেঞ্চারের তৃষ্ণাকে আরও বাড়িয়ে তুলেছিল। বাংলোটি 9 শতকের এক প্রভাবশালী জমিদার নীলমণি রায়চৌধুরীর সম্পত্তি ছিল। লোককথা অনুযায়ী নীলমণি ছিলেন অত্যন্ত নিষ্ঠুর এবং ক্ষমতালোভী। তার মৃত্যুর পর থেকে তার আত্মা বাংলোটির মধ্যে বন্দী রয়েছে এবং সেখানকার বাসিন্দাদের উপর তার প্রভাব দেখা যায়। অনেকেই সেখানে গিয়ে আর ফিরে আসেনি। এইসব গল্প সুনীল, শ্বেতা আর রাহুলকে কিছুটা ভয় ধরিয়ে দিলেও রোহিত ছিল উচ্ছ্বসিত। সন্ধ্যা হয়ে আসছিল। পাহাড়ি পথে ঝিরঝিরে বাতাস বইছিল আর আকাশে একফালি চাঁদ দেখা যাচ্ছিল। 4 জনের মধ্যে একটা চাপা উত্তেজনা ছিল। গাড়ি এগিয়ে চলছিল আর রাস্তার ধারে বিশাল সবুজ গাছগুলো যেন তাদের দিকে তাকিয়েছিল। কয়েক ঘন্টা পর তারা বাংলোর কাছে এসে পৌঁছায়। বাংলোটি দেখে যেন শিরদাঁড়া বেয়ে একটা ঠান্ডা স্রোত নেমে গেল। বাংলোটি ছিল পুরনো আর ভগ্নদশার মধ্যে। চারপাশে বিশাল গাছগাছালি, আর বাংলোর জানালা থেকে যেন কারো চোখ তাদের দিকে তাকিয়ে আছে, এমনটাই মনে হচ্ছিল। চারপাশে কোনো শব্দ নেই, পাখির ডাকও না। অস্বাভাবিক এক নীরবতা। বাংলোটা যেন তাদেরকে ডাকছে। রোহিত সবার আগে বাংলোর দরজায় পা রাখল। দরজাটা ভাঙা ছিল আর হাত দিয়ে এক ধাক্কাতেই সেটা খুলে গেল। ভেতরে প্রবেশ করার সাথে সাথে এক অদ্ভুত গন্ধ তাদের নাকে লাগল, যেন বহুদিন ধরে জমে থাকা শীতল বাতাসে মিশেছিল মৃত মানুষের গন্ধ। মেঝেতে ধুলোর স্তূপ আর দেয়ালে কিছু পুরনো ছবি টাঙানো ছিল। সেই ছবিগুলোতে নীলমণি রায়চৌধুরী ও তার পরিবারের সদস্যদের মুখাবয়ব ছিল, তবে তাদের চোখে ছিল অদ্ভুত একটা শূন্য দৃষ্টি, যেন প্রাণহীন। ভেতরে ঢুকতেই সবাই টের পেল যে ঘরের ভেতরটা ঠান্ডা, কিন্তু এই ঠান্ডাটা যেন স্বাভাবিক শীতলতার চেয়ে অনেক বেশি। এটা যেন মনের ওপর চাপ সৃষ্টি করছিল। রাহুল বলল, আমরা এখান থেকে ফিরে যাই। জায়গাটা ভালো লাগছে না। কিন্তু রোহিত উল্টো বলল, কিসের ভয় পাচ্ছিস? এটা তো একটা পুরনো বাড়ি, এখানে কোনো ভূতপ্রেত নেই। আর একটু মজা করবি না? তাদের কথা চলতে চলতেই সে তা হঠাৎ খেয়াল করল, দেয়ালের ছবিগুলো যেন একটু একটু করে নড়ছে। সে ভয়ে রোহিতের হাত ধরে বলল, রোহিত, তুই কি ছবিগুলো দেখলি? যেন নড়ছে। সুনীল বলল, তুই কি বললি? এটা কেমন করে সম্ভব? সবাই মিলে দেয়ালের দিকে তাকালো। ছবিগুলোর লোকেরা তখনও তাদের দিকে তাকিয়েছিল, কিন্তু এবার মনে হলো তাদের চোখ আরও আরও ভয়ঙ্কর। যেন ছবিগুলোর মানুষগুলো বেঁচে আছে আর ঠিক এ মুহূর্তে তাদের দেখছে। হঠাৎ করে পাশের একটা ঘর থেকে মৃদু আওয়াজ পাওয়া গেল। সবাই চমকে উঠল। ওটা কি ছিল? রাহুল চেঁচিয়ে উঠল। রোহিত এগিয়ে গিয়ে ঘরের ভেতরটা দেখতে চাইল, কিন্তু ঘরে ঢুকে সে যা দেখল তা তার রক্ত হিম করে দিল। ঘরের কোণে একটা ছায়া দাঁড়িয়েছিল, একদম নিস্তব্ধভাবে। তার শরীর পুরোপুরি অন্ধকারে ঢাকা, শুধু দুটো লাল চোখের মতো কিছু একটা জল জল করছিল। ছায়া ধীরে ধীরে রোহিতের দিকে এগিয়ে আসছিল। রোহিত পেছন ফিরে চিৎকার করে বলল, দৌড়াও। সবাই ছুটতে শুরু করল, কিন্তু দরজার কাছে পৌঁছে তারা দেখতে পেল দরজাটা একদম আটকে গেছে। কেউই সেটা খুলতে পারছিল না। শ্বেতা ভয়ে কান্না শুরু করল। রাহুল দরজাটা ভাঙার চেষ্টা করছিল, কিন্তু সেটা নড়ছিল না। এমন সময় আবার সেই মৃদু কণ্ঠস্বর শোনা গেল, যেন কেউ কিছু বলছে। সবাই অবাক হয়ে একে অপরের দিকে তাকালো। কণ্ঠস্বরটা যেন ঘরের কোণা থেকে আসছিল, যেখানে সেই ছায়াটা ছিল। এবার স্পষ্ট শোনা গেল, তোমরা আমার ঘরে প্রবেশ করেছ, এখান থেকে আর বের হওয়া সম্ভব না কি? ভয় আর আতঙ্কে বন্ধুরা একে অপরের হাত ধরে দৌড়াতে লাগল। বাংলোর ঘরগুলো যেন শেষ হচ্ছিল না। বারবার একই ঘরে ফিরে আসছিল তারা। এই ফাঁদ থেকে কোনোভাবেই তারা বের হতে পারছিল না। সুনীল বলল, আমরা কি এখানে আটকে গেছি? এটা সম্ভব না। রোহিত সবকিছু দেখে নিজেও ঘাবড়ে গেল, কিন্তু কিছু বলল না। মনে হচ্ছিল বাংলোটা তাদেরকে আটকে রাখতে চায়।
কোথাও যেন লুকিয়ে থাকা শক্তি তাদেরকে বশীভূত করছে। তারা অবশেষে একটা ঘরে এসে দাঁড়ালো, যেটার ভেতরটা পুরনো আসবাবপত্রে ঢাসা ছিল। হঠাৎই আয়নার সামনে এসে দাঁড়ালো রাহুল, কিন্তু সে নিজের প্রতিবিম্ব দেখতে পেল না, বরং আয়নার ভিতরে একটা ছায়াটা দেখা গেল, যা একদম তার পিছনে দাঁড়িয়েছিল। রাহুল চিৎকার করে উঠল, ওইটা আবার এখানে এসেছে, কিন্তু ঘুরে তাকাতেই ছায়া অদৃশ্য হয়ে গেল। রাহুল চিৎকার করে জানালো, আমি আর থাকতে পারছি না, আমি এখান থেকে বেরোবো। সে একাই দৌড়াতে শুরু করলো, আর সবাই তার পিছু নিল। তারা একটা করিডোর দিয়ে দৌড়াতে থাকলো, কিন্তু হঠাৎ করেই রাহুল যেন হাওয়ায় মিলিয়ে গেল। তাকে আর কোথাও দেখা গেল না। বন্ধুরা সবাই চিৎকার করতে থাকলো, রাহুল, রাহুল, কিন্তু কোনো উত্তর এলো না। রাহুলকে কোথাও খুঁজে পাওয়া গেল না, যেন সে বাংলোর ভেতরেই বিলীন হয়ে গেছে। বাকি তিনজন ভয়ে কাঁপতে কাঁপতে বসে পড়ল। হঠাৎ করেই বাংলোর ভেতরে সব আলো নিভে গেল, পুরো ঘরটায় গভীর অন্ধকার নেমে এলো। সেই সঙ্গে আবার সেই অদ্ভুত কণ্ঠস্বর শোনা গেল, এবার তোমাদের পালা। রোহিত কাঁপতে কাঁপতে বলল, আমাদের কি করতে চাইছিস? কণ্ঠটা এবার আরও ভয়ঙ্কর হয়ে উঠল, তোমরা এখানে এসেছ আমার রাজ্যে, আর এখানে এসে কেউ ফেরে না। সুনীল আর শ্বেতা ভয়ে রোহিতের হাত ধরে রইল। তারা বুঝতে পারছিল, তারা এই অভিশপ্ত বাংলো থেকে কোনোদিনই আর বের হতে পারবে না। শ্বেতা কাঁপতে কাঁপতে বলল, এখান থেকে কোনো উপায়ে বের হওয়া যাবে না? আমরা তো শুধু ভেতরে ঘুরতে এসেছিলাম, কেউ কোনো ক্ষতি করতে চায়নি। হঠাৎ করেই কণ্ঠস্বরটা আরও ভয়ঙ্কর হয়ে গেল, এখানে আসার কারণ কোনো ব্যাপার নয়, তোমরা আমার রাজত্বে পা দিয়েছ। নীলমণি রায়চৌধুরীর এই বাংলোকে কেউ ত্যাগ করতে পারবে না, কারণ আমার মৃত্যুর পর থেকেই আমি এই বাংলোর প্রহরী। কি কথাগুলো শোনার সঙ্গে সঙ্গে রোহিত একটা ঝাপটা বাতাস অনুভব করল, আর চোখের সামনে কিছু ছবি ভেসে উঠল। সেই দৃশ্যগুলোতে নীলমণি রায়চৌধুরীর অতীতের ছায়া ফুটে উঠছিল। তার নিষ্ঠুর শাসনের সময় তার জমিদারি এবং বিক্ষুব্ধ প্রজাদের উপর অত্যাচারের ইতিহাসের ভয়াবহ ছবিগুলো পরপর একে একে মনের মধ্যে দেখতে পেল সে। নীলমণি নিজের প্রজাদের উপর এমন নৃশংস শাসন করেছিল যে একদিন প্রজারা বিদ্রোহ করেছিল। সেই বিদ্রোহের রাতে নীলমণি নিজের বাংলোতে একা ছিলেন, আর সেখানেই ঘটেছিল তার মৃত্যু। শোনা যায় সেই বিদ্রোহীরা তাকে জীবিত অবস্থায় পুড়িয়ে মেরেছিল, আর সেই সময় থেকেই বাংলোটি অভিশপ্ত হয়ে আছে। রোহিতের মনে দৃশ্যগুলো ঝাপসা হয়ে গেল, আর হঠাৎ করেই সে ফিরে এলো বর্তমানের বাংলোর ঘরে। শ্বেতা আর কাব্য তার পাশে চুপচাপ দাঁড়িয়েছিল। তারা জানত তাদের সামনে হয়তো কোনো ভালো সমাপ্তি নেই। দরজা আবার খোলার চেষ্টা করলেও কোনো লাভ হলো না। বদ্ধ দরজা তাদের বেরোতে দিচ্ছিল না। বাংলোর ঘরগুলো ক্রমশ আরও গা অন্ধকারে ঢেকে যাচ্ছিল। চারপাশের ছায়াগুলো যেন জ্যান্ত হয়ে উঠছিল। সুনীল আতঙ্কে বলল, রাহুল কোথায় গেল? আমরা সবাই তো একসঙ্গে দৌড়াচ্ছিলাম। শ্বেতা কাঁপতে কাঁপতে জবাব দিল, ওর সঙ্গে যা হয়েছে আমাদের সঙ্গেও সেটা হতে চলেছে। আমরা হয়তো কি। তার কথা শেষ হওয়ার আগেই একটা শীতল ছায়া তাদের। রোহিত দেখল কাব্য আর শ্বেতা ধীরে ধীরে অদৃশ্য হয়ে যাচ্ছে। তাদের শরীরগুলো যেন ছায়া মিশে যাচ্ছে। সৌরভ চিৎকার করে উঠল, রোহিত, আমাদের বাঁচা। কিন্তু তার কণ্ঠ ধীরে ধীরে হাওয়ায় মিশে গেল। শ্বেতা তার সাথে মিশে গেল। তাদের দুজনেই হাওয়ায় মিলিয়ে গেল, আর ঘরটা আবার নিস্তব্ধ হয়ে গেল। রোহিত এখন একা। চারদিকে ঘন অন্ধকারে সে আর তার ছায়ার মাঝেই একটা অসম্ভব বোঝাপড়া শুরু হল। সে জানে আর কেউ নেই, আর কোনো উপায় নেই। নীলমণির অভিশাপ থেকে সে কোনোভাবেই পালাতে পারবে না। সে কাঁদতে শুরু করল, নিজেকে ধীরে ধীরে বশীভূত হতে দেখল। তার শরীর জমে আসছে, আর শির দ্বারা একটা শীতল স্রোত বয়ে যাচ্ছে। বাংলোর প্রতিটি ঘরের চারপাশ থেকে হঠাৎ হঠাৎ ছায়া মূর্তিরা বেরিয়ে আসতে লাগল, আর তাদের অন্ধকার চোখগুলো রোহিতের দিকে গভীরভাবে তাকিয়ে রইল। শেষে বাংলোর একদম কেন্দ্রে পৌঁছানোর পর রোহিত দাঁড়িয়ে থাকল। নীলমণি রায়চৌধুরীর ছায়া আবার সামনে এসে হাজির হল, তার সেই জ্বলন্ত লাল চোখে ভয়ঙ্কর আলো। ছায়াটা তার দিকে এগিয়ে এলো, আর রোহিত কোনো প্রতিরোধ করতে পারল না। তার পুরো শরীর জমে গেল, আর তার কণ্ঠ বন্ধ হয়ে গেল। নীলমণি বলল, এবার তুমিও আমার রাজ্যের অংশ। এখানে থেকে যাও চিরকালের জন্য। রোহিতের চেতনা এক ঝাপটা হাওয়ার মতো ছড়িয়ে পড়ল, আর মুহূর্তের মধ্যে তার অস্তিত্ব মুছে গেল। সেই ঘরের নিস্তব্ধতায় সে মিশে গেল, আর কেউ তাকে আর খুঁজে পেল না। শেষ হবার পরেও নীলমণি বাংলোর অভিশাপ থেকে মুক্তি মেলেনি।
যারা সেখানে যায় তারা আর কখনো ফিরে আসে না। আমি একটা গ্রামের ছেলে, প্রচুর গল্প শুনতাম, তাই আমি জানি একটা মানুষের কেমন গল্প ভালো লাগে। আমি জানি এই গল্প তোমাদের ভালো লেগেছে, আর আমি এমনই গল্প তোমাদের জন্য নিয়ে আসব। আর তোমরা কোনো ধরনের গল্প শুনতে চাও সেগুলো কমেন্ট করে দিও, আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও।